নমস্কার। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 410তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আজকে আমরা মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সোমানন্দজি মহারাজের পূর্ণ জীবন কথার স্মরণ মনন অনুধ্যানের মাধ্যমেই এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজকের পর্বটিতে ঈশ্বর ভাবে ভাবিত হব। ঈশ্বর ভাবের যে তন্ময়তায়, সেই তন্ময়তায় আজকে সকালবেলাটা আমরা তন্ময় হয়ে থাকব, এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করি, আপনাদের কাছে নিবেদন করি। আসলে নিবেদন বা প্রার্থনা ছাড়া মানুষের আর কিছুই নেই। এইখানেই শরণাগতি। আমরা প্রতিদিন সকালবেলায় যে ভগবানের নাম করি, স্মরণ করি, তার উদ্দেশ্য একটাই, যে আমাদের অন্তিম কাল পর্যন্ত শ্বাসে প্রশ্বাসে প্রতিদিনের দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে সেই ঈশ্বরকেই যেন আমরা আষ্টে পিষ্টে বেঁধে রাখতে পারি। এই রকমই একজন মহাত্মা বা মহাপুরুষ ছিলেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সোমানন্দজি মহারাজ। আপনারা যারা মাহেশ গেছেন, ঋষরায়, সেই মাহেশের রথ যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস নিজে গিয়েছিলেন, সেই ঋষরা অঞ্চলের মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম অতি পবিত্র একটি আশ্রম, যে আশ্রম হয়তো রামকৃষ্ণ ভাব আন্দোলনের অন্যতম একটি শাখা প্রবাহ হিসাবে সেই রামকৃষ্ণ ভাব ধারাকেই বজায় করে নিয়ে চলেছে। এবং অত্যন্ত কৃতিত্বের সাথে সেখানে একটি বিদ্যালয় রয়েছে, যে বিদ্যালয় সগৌরবে বহু কৃতি সন্তানের পরিচয় বাহক এবং শ্রীরামকৃষ্ণ ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ক্রমবর্ধমান গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেন চিরভাস্বর হয়ে রয়েছে। আমি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবেশানন্দজি মহারাজ এবং পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলদেবানন্দজি মহারাজ, যারা এই আশ্রমের সাথে খুব গভীরভাবে যুক্ত হয়েছেন, এবং অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের চরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানাই। এবং এই আশ্রমে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ওই যে বারবার বলি যে সবসময় ওই ঠাকুরের কথা, কেউ দুধ খেয়েছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধের কথা শুনেছে। কোথাও কোথাও আমাদের এই মানস তীর্থ পরিভ্রমণ যেমন মহামারীতে হচ্ছে, তেমনি সজাগ রাখতে হবে যে এই মানস তীর্থ পরিভ্রমণটি আমরা মহামারী কেটে গেলেই এই সমস্ত স্থানে গিয়ে আমাদের চক্ষু সার্থক করব, পদযুগলকে সার্থক করব, আর মনে এই সমস্ত পুণ্য স্থানের, তীর্থস্থানের চিত্রকে রেখায়িত করে আমাদের সর্বদা শ্রীরামকৃষ্ণ ভাবে জাগরুক থাকব। অনেকেই বলেন যে এই রোজ সকালবেলায় উঠে 410তম দিন হয়ে গেল, এই একজন অধ্যাপক শুধু বকর বকর করছেন, এরকম কথা কখনো কখনো শুনতে পাই। কিন্তু মাফ করবেন, আমরা তাঁর কথা বলছি, নিজেদের কথা নয়। শ্রীরামকৃষ্ণ ভাবে ভাবিত হয়ে আমরা সকলে যদি তাঁর কথা বলি, আমার ব্যক্তিগত ধারণা তাতে তো ক্ষতি হয় না, বরঞ্চ সম্মিলিতভাবে এই দিনটি আমাদের সুন্দরভাবে কাটে। প্রভুর নাম নেয়া, ওই যে বলা হয় না, যে দিনটা ভগবানের নাম নেওয়া হলো না, সেই দিনটাই দুর্দিন। অন্তত আমরা ভগবানের কাছে গিয়ে কোথাও দাঁড়িয়ে বলতে পারবো যে সমাজে কিছু করতে পারি আর না পারি, আমরা প্রতিদিন ভগবানের নাম নিয়েছি, তোমার নাম নিয়েছি, সবাই মিলে একসাথে। আমরা জানি যে সন্ন্যাসীদের পরিচয় হচ্ছে খানিকটা গুরুগত। স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ, যিনি মাহেশ রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা, এই সোমানন্দজি তার পরবর্তীকালীন, কারণ মাহেশ রামকৃষ্ণ আশ্রমের মূল প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বামী প্রেমঘনানন্দজি। বলছেন তিনি ছিলেন এই বেলুর রামকৃষ্ণ মঠ এবং মিশনের দ্বিতীয় প্রেসিডেন্ট পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের দীক্ষিত ব্রহ্মচর্য এবং সন্ন্যাসপ্রাপ্ত সন্তান। সেই পরম্পরাতেই স্বামী সোমানন্দ হয়েছিলেন স্বামী প্রেমঘনানন্দজি মহারাজের দীক্ষিত সন্ন্যাসী সন্তান। এই প্রেমঘনানন্দজি মহারাজের একটি সুন্দর মূর্তি বা প্রতিকৃতি, এবং তিনি এখানে থাকতেন, সেই সমস্ত ব্যবহার্য তাঁর
যে পূত সংস্পর্শ সেটি রয়েছে এই আশ্রমে। প্রেমঘনানন্দজির শরীর তো নেই, তাই আমরা সোমানন্দজিকে এই কারণে মাহেশের প্রতিষ্ঠাতে একবারে জন্য উচ্চারণ করেছিলাম, যেহেতু আমরা তাকে সেইভাবেই দেখেছি, জেনেছি, শুনেছি। কিন্তু আসলে মূল কারিগর হচ্ছেন স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ। অপূর্ব সে মন্দির। যাই হোক, সেই প্রেমঘনানন্দজি মহারাজ তার সন্ন্যাসী সন্তানদের কখনো কখনো বলতেন, তোমাদের ভাবনা কি? তোমরা হলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পথ থেকে ওই বংশের তৃতীয় পুরুষ, তোমরা ঠাকুরের অর্ধেক শক্তির অধিকারী হতে পারবে। স্বামী প্রেমঘনানন্দজি মহারাজের রিসরায় আসাটা একটা দৈব নির্দিষ্ট ব্যাপার ছিল। স্কুল জীবন থেকে তিনি ঠাকুর মা স্বামীজির ভাবধারায় নিজেকে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। ত্যাগী জীবনের প্রতি আগ্রহী হয়ে সুদূর সিহট্ট জেলার পল্লী অঞ্চলে এবং পরে শিলচর রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ আশ্রম স্থাপন ও পরিচালনায় সচেষ্ট ছিলেন। তখন তার বয়স ছিল 20-22 বছর। তারপর তিনি চলে আসেন রামকৃষ্ণ মঠ বেলুর মঠে এবং মঠের বিভিন্ন কেন্দ্রে তিনি কর্মী রূপে ছিলেন এবং কলকাতার বাগবাজারে রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে মুখপত্র উদ্বোধন পত্রিকার সহ সম্পাদক রূপে যোগদান করেন। সেখান থেকেই তার নিচের জীবনের একটা অধ্যায় শুরু হয়েছিল, যার ফলে তার জীবন কিশোর মহলে প্রবেশ করেছিল, কিশোর বাংলার মাধ্যমে। কারণ প্রেমঘনানন্দজির খুব সুন্দর সুন্দর মানে ছোটদের জন্য অপূর্ব অপূর্ব বই রয়েছে। তো স্বামী সোমানন্দজি মহারাজ বয়সকালে বলতেন কিভাবে যে কি হয়ে গেল, গ্রামের একজন সাধারণ যুবক ছেলে এদিক ওদিক ঘুরে দৈবের খেলায় পড়ে গেলেন ছেলে ধরার হাতে। সোমানন্দ মহারাজ যে কাণ্ডারির হাতে পড়েছিলেন, তিনি সেই স্বল্প জীবনে অমৃত ধারায় যুক্ত হবার পথ নির্দেশ তাকে যেন দিয়েছিলেন। পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার ওই শহর থেকে 17-18 কিলোমিটার দূরে কানিহারি গ্রাম, সেই গ্রামটি বেশ বড়, শিক্ষিত। এই দক্ষিণ পাড়ায় একটি পণ্ডিত বংশে, সেই গ্রামের পণ্ডিত বংশে দক্ষিণ পাড়ায় বংশানুক্রমে টোলে ছাত্র রেখে শাস্ত্রাদির ব্যবস্থা করতেন এবং সেই ব্যবস্থা করেছিলেন এই বংশের পূর্ণচন্দ্র কাব্যতীর্থ। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ, সাত্ত্বিক, নিত্য ভোরে উঠে শিব পুজো করতেন এবং সকাল 7টায় ট্রেন ধরে তাঁর স্কুলে যেতেন এবং তারপর ফিরে আসতেন। তাঁরই 3 পুত্রের কনিষ্ঠ ছিলেন পরম শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সোমানন্দজি মহারাজ। মাতা ছিলেন কুসুম কুমারী দেবী। সোমানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল দ্বিজদাস ভট্টাচার্য, ডাকনাম বেনু। পার্শ্ববর্তী সেনবাড়ি হাই স্কুল থেকে 1940 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। অঙ্কে লেটার মার্কস পান এবং স্কুলে ক্লাসে বরাবরই তিনি প্রথম হতেন। তাই ময়মনসিংহ শহরের বিখ্যাত আনন্দমোহন কলেজ থেকে 1944 সালে বিএসসি পরীক্ষায় ডিস্টিংশনে উত্তীর্ণ হন এবং তারপরেই তার কর্মক্ষেত্রে প্রবেশের অভিজ্ঞতা হয়। মহারাজের জন্ম তারিখ ইংরেজি 1923 সালের 25শে মার্চ। সেদিন অশোক অষ্টমী বা অশোকাষ্টমী, ব্রহ্মপুত্র স্নানযোগ এবং অন্নপূর্ণা পূজার তিথি। মহারাজ বলতেন, ওই দিনে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান করতে গ্রামের প্রতিটি পরিবার নদী তীরে সমবেত হতো। ওখানে একটা মেলাও হতো। সেই স্নানে ছোটোবেলা থেকেই তিনি বাড়ির সকলের সঙ্গে যোগদান করতেন। অর্থাৎ ছোট থেকেই এদের মধ্যে এই ধর্মভাবটা ছিল। যে কোনো মহাপুরুষের জীবনেই আমরা দেখতে পাই যে এই রকম ভাব দেখতে পাওয়া যায়। কলেজ থেকে বিএসসি পরীক্ষা শেষ করে বাড়ি ফিরতেই সেনবাড়ি স্কুলের প্রধান শিক্ষক মশাই তাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, আমাদের এখানে বিজ্ঞানের কেউ শিক্ষক নেই, তুমি এসো। তাই হলো, শিক্ষকতা পূর্বপুরুষের রক্তে ছিল, তাই জ্যেষ্ঠ ভ্রাতাও দূরবর্তী স্কুলের হেড পণ্ডিত ছিলেন। সেখানে গিয়েও তিনি নিজের অভিজ্ঞতাটি আগেই নিয়েছিলেন, তাই নিজের অজান্তেই যেন সেই অভিজ্ঞতা পরবর্তীকালে কাজে এলো। কলেজ জীবনে মহারাজ পাড়ায় ছেলেদের নিয়ে একটা ছোট্ট সংগঠন করেছিলেন। রবিবার ছুটির দিনে শহর থেকে বাড়িতে এসে ছোটদের নিয়ে এসব খেলাধুলা, অভিনয়, গ্রন্থাগার পরিচালনা, অর্থাৎ শিশুদের সাথে একেবারে মেতেছিলেন। তারপর কলকাতা থেকে পাড়ার একটা পরিবার এসেছিলেন এবং তার মধ্যে মহারাজের সমবয়স্ক একজন বন্ধুও ছিলেন। বন্ধুটি ছোটদের এই অনুষ্ঠান
দেখে একদিন মহারাজকে ডেকে বললেন, তোমরা যা করছো ভালোই, কিন্তু কলকাতার বাগবাজারের উদ্বোধন অফিসে একজন মহারাজ আছেন যিনি এখনও ছোটদের জন্য একটি মাসিক পত্রিকা বের করছেন, খুব ভালো কাগজ, তোমার পাঠাগার সেটি নিতে পারে, তাতে অনেক কিছু পাবে। নাম কিশোর বাংলা। কিশোর বাংলা এলো, মহারাজ মুগ্ধ হলেন পড়ে। সোমানন্দজি তিনি যেন এমন কিছুই খুঁজছিলেন, পড়ে তার চোখে জল এসে গেল। এই পত্রিকার মধ্যে ছিল একটা আদর্শ, একটা উদ্দেশ্য, একটা বলিষ্ঠ ভাবধারা। একটি মাসের কিশোর বাংলা পড়েই এই অরূপকে চিঠি দিলেন তার মনের আনন্দ বার্তা জানিয়ে। তিনি অরূপ ছদ্মনামে লিখতেন, কারণ তিনি বলতেন স্বামী প্রেমঘনানন্দ নামটি ছোটদের কাছে খটমট লাগবে, তাই সহজ সরলভাবে তিনি লিখতেন অরূপ। প্রায় মাসখানেক পরে চিঠির জবাব এলো। মহারাজ পড়ে মুগ্ধ, কি সুন্দর হাতের লেখা, রাবীন্দ্রিক কিছুটা হলেও বিশেষ শিল্পধারা রয়েছে। এবং স্বামীজি যে অবন ঠাকুরের ছাত্র ছিলেন। এবং তারপর কিশোর বাংলার নির্দেশনায় কানিহারি কিশোর সভাও গঠিত হলো, জাতীয় খেলার প্রবর্তন হলো, অর্থাৎ সেসবগুলো তখন চলছে। এবং কিছুদিন পরে খবর এলো কিশোর বাংলার পাতায় যে কানিহারি কিশোর সভা সেই বছর শ্রেষ্ঠ কিশোর সভা হিসাবে চিহ্নিত হয়েছে। 1943 সাল অরূপ আসবেন কানিহারিতে, অর্থাৎ প্রেমঘনানন্দজি, কিশোর সভাকে অভিনন্দন জানাতে, পুরস্কার দিতে এবং শংসাপত্র দান করতে। এবং সেই সময় বাংলার কৃষ্টির প্রতি, শিল্পের প্রতি এমন আগ্রহ ছিল যে কিশোর সভার স্লোগান ছিল, বাংলা লেখো বাংলা শেখো, বাংলায় কথা কও, বাংলার ছেলে বাংলার মেয়ে, বাঙালি সবে হও। অর্থাৎ সবাইকে বাঙালি হওয়ার জন্য একটা অদ্ভুত আহ্বান যেন এই কিশোর বাংলায় ছিল, কিশোর সভায় ছিল। অরূপের সঙ্গে অর্থাৎ প্রেমঘনানন্দজির সাথে সোমানন্দজির সেই প্রথম দেখা তখন তিনি দ্বিজদাস, অভিভূত হলেন। প্রেমঘনানন্দজি এই কানিহারি কিশোর সভার নায়ক দ্বিজদাসকে একটি অভিনন্দন পত্র দিয়েছিলেন, যাতে স্বাক্ষর ছিল বাংলার তদানীন্তন বিশিষ্ট সাহিত্যিকদের, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সুনির্মল বসু, অখিল নিয়োগী, ধীরেন ধর, অধ্যাপক ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য এবং আরও কয়েকজনের। মহারাজ চলে গেলেন, দ্বিজদাসের মনকেও যেন সঙ্গে নিয়ে চলে এলেন। 1.5 বছর পর 1945 জানুয়ারিতে মহারাজ কলকাতায় এলেন। প্রথমে আত্মীয়দের বাড়িতে ছিলেন, সেখান থেকে কিশোর বাংলার অফিস দূরে ছিল না, তাই মহারাজ প্রায় বিকালবেলায় যেতেন এবং নানান কাজে সাহায্য করতেন। ধীরে ধীরে মহারাজ কম্পোজ করা, প্রুফ দেখা শিখলেন এবং কলকাতায় থাকাকালীন মহারাজের একটা ভালো চাকরি জুটে গেল। হঠাৎ একদিন সন্ধেবেলায় প্রেমঘনানন্দজি তার অফিস ঘরে সোমানন্দজিকে ডাকলেন। মহারাজ তখন মাস 3 হলো কিশোর বাংলার অফিসেই থাকেন, বাইরে একটা মেশে খেতেন। স্বামীজি বললেন, বেনু, আমি তোমাকে চাই, তুমি কিশোর বাংলার ভার নাও, বিশেষ করে তুমি প্রেসটা দেখো, পত্রিকা রবিন দেখবে, তার বাড়ি তো কাছেই। মহারাজ বললেন, তাই হবে, তবে বাড়িতে পিতৃদেবকে জানানো যাবে না। কয়েকদিনের মধ্যেই সেরূপ হলো। মহারাজ পুরোপুরি কিশোর বাংলার প্রবেশ করলেন। শুরু হলো নতুন জীবন সংগ্রাম, নতুন অভ্যুদয়। এই সময় 1946 সালে স্বামীজির পরামর্শ অনুযায়ী দ্বিজদাস ময়মনসিংহ জেলা কিশোর সম্মেলন আহ্বান করেছিলেন, যেখানে তার প্রতিভা দেখে প্রেমঘনানন্দজি মহারাজ খুব খুশি হয়েছিলেন। কিশোর বাংলার দায়িত্ব নিয়ে মহারাজ কিছুদিনের মধ্যেই বুঝেছিলেন যে প্রেসের অবস্থা ভালো নয়। ছোট্ট প্রেস, কর্মীদের মাইনে দিয়ে, বাড়ি ভাড়া দিয়ে কিছুই থাকে না। তাই পূর্ববঙ্গ থেকে দেশ স্বাধীন হওয়ার পর দলে দলে মানুষ এসে গেল, আর্থিক সমস্যা বাড়ল। স্বামী প্রেমঘনানন্দজি কিছুতেই দম্বার পাত্র ছিলেন না, তাই কোনোদিন হতাশ হতে দেখা যায়নি। 2-3খানা ছোটদের উপযোগী বইও এই সময় প্রকাশ করেন। বছর 2 পরে হঠাৎ রিষ্টা থেকে একটি আশ্রম গড়ার আহ্বান আসে। স্বামীজি এসে দেখেছিলেন পরিত্যক্ত আশ্রম, অনেক জমি আছে, অনেক ডোবা, এবং মহারাজ সেখানেই আসবেন স্থির করলেন। কিশোর বাংলাতেই রয়ে গেলেন মহারাজ স্বামী সোমানন্দজি। 2-1জন যুবককে নিয়ে শুরু করলেন এবং অল্প সময়ের মধ্যেই মাহেশ রামকৃষ্ণ আশ্রম 1950 সালের শেষ দিকে প্রতিষ্ঠিত হলো। সোসাইটি আইনে সেটি রেজিস্টার্ডও হলো। 1952 সালের 2রা জানুয়ারি আশ্রম পাঠশালা নামে একটি প্রাথমিক বিদ্যালয়ও গঠিত হলো এখানে, এবং সেখানেই সাধুদের আসার কথা যেন তিনি ভাবলেন।
ফাল্গুন মাসের দোল পূর্ণিমা 1953 সাল। কলকাতা থেকে পূর্বদিন মহারাজ আশ্রমে এসেছেন, স্বামীজির তৈরি চালাঘরে রয়েছেন। প্রেমঘনানন্দজি পুজো করে সোমানন্দজিকে ডাকলেন, দীক্ষা দিলেন। সারাদিন কেমন যেন একটা ভাবে ছিলেন তিনি। সন্ধ্যায় আরতি হলো। আশ্রমে রাত্রিবাস করে মহারাজ আবার পরের দিন কিশোর বাংলায় গেলেন। কাউকে যে কথা বলেননি মহারাজ, তাই লিখে রেখে গেলেন। তার পৈতে হয়েছিল 14 বছর বয়সে। নিষ্ঠা শ্রদ্ধা সহকারে তিনি সেই মন্ত্রদীক্ষা যেন করেছিলেন। এবং আরেকটি বিস্ময়কর অনুভূতি হয়েছিল, যে কোনো মহিলাকে দেখছেন, কুমারী, যুবতী বা বয়স্কা, যেন তার দেবী দুর্গা বলে মনে হচ্ছে। কলকাতার এক ভক্ত তখন স্বামীজির কাছে আসতেন, আশ্রমেও থাকতেন। তো একদিন তিনি প্রেমঘনানন্দজিকে বললেন, বেনুকে সন্ন্যাস দেওয়া যায়, কিন্তু ও তো কিছু বলছে না যে সন্ন্যাস নেবার ইচ্ছা আছে কি নেই। একটি ভক্তকে প্রেমঘনানন্দজি বললেন। ওই ভদ্রলোকের কাছে কথাটা শুনে সোমানন্দজি বললেন, আমি ওসব কিছু জানি না, স্বামীজি যদি উপযুক্ত মনে করেন তবেই তা হবে। 1954 সালের বৈশাখের অক্ষয় তৃতীয়ায় সন্ন্যাস হলো। সন্ন্যাস নেবার আগে ব্রহ্মচর্য সংস্কার নেওয়ার প্রয়োজন হয়, তাই পূর্বদিন ব্রহ্মচর্য সংস্কার হয়েছিল। নাম হয়েছিল ব্রহ্মচারী দ্বিজদাস চৈতন্য। পরের দিন মধ্যাহ্নে আত্মশ্রাদ্ধাদি করে রাত্রে সন্ন্যাস সংস্কারের প্রার্থনাদি বিরজাহমের পর নাম হলো স্বামী সোমানন্দ পুরী। 3 দিন মাধুকরী এবং অন্যান্য ক্রিয়াকর্ম করেছিলেন। পরবর্তীকালে মঠের কয়েকজন সন্ন্যাসীও এই প্রেমঘনানন্দজির মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম দেখে বলেছিলেন যে, আচ্ছা মহারাজ, আপনি তো বেলুর মঠের ভাবধারাতেই সব কাজ করছেন, তাহলে বেলুর মঠে যোগদান করলেন না কেন? তার উত্তরে বলেছিলেন, আমি যার আকর্ষণে এসেছি, যাকে দিনরাত অতি কাছ থেকে দেখছি, তার আশ্রমেই আছি। অন্যদের দেখে আমার মন ভরেনি। অর্থাৎ ঠাকুরকে দেখেই তিনি এই আশ্রম যেন চালাতে চেয়েছিলেন। 1958 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিন যথা নিয়মে সোমানন্দ মহারাজ কলকাতা গেলেন দুপুরে। সপ্তাহে 4-5 দিন তাকে রাইটার্স বিল্ডিংয়ে শিক্ষা বিভাগে যেতে হতো। রাইটার্সের কাজ সেরে পার্ক সার্কাসে এক ভদ্রলোকের সাথে দেখা করতে গেলেন। সন্ধ্যায় ফেরার সময় তার জ্বর বোধ হয়। দোতলার ছাত্রাবাসে তিনি শুয়ে রইলেন। রাত্রে জ্বর বেড়ে গেল। পরের দিন সকালে ছাত্রাবাসের চিকিৎসক ডাক্তার সুরেশ বিশ্বাস এসে ওষুধ দিলেন। তৃতীয় দিনেও যখন জ্বর ছাড়ল না, তখন ডাক্তার বিশ্বাস মাহেশের একজন অভিজ্ঞ চিকিৎসককে নিয়ে এলেন। তাতেও কিছু হলো না। রক্ত পরীক্ষা হলো, টাইফয়েডের জীবাণু ধরা পড়লো, জ্বর কমলো না, আরও বাড়ল। এইভাবে যখন 13-15 দিন চলল, তখন ডাক্তার বিশ্বাসকে মহারাজ বললেন, ডাক্তারবাবু, আমার তো এখন যাবার কথা নয়, স্বামীজি কত কাজ দিয়ে গেছেন, কিছুই তো হলো না। তখন ডাক্তারবাবু তাকে ঠাকুরের নাম করার পরামর্শ দিলেন। কিন্তু ঠাকুরের নাম যে আসে না, যন্ত্রণা এত শরীরে, কিন্তু তা সত্ত্বেও তিনি ব্যথা বেদনাতেও সেই ঠাকুরের নামই করলেন এবং গুরু কৃপায় তিনি যেন সুস্থ হয়ে উঠলেন। আশ্রম প্রতিষ্ঠার প্রশ্নে স্বামী প্রেমঘনানন্দজি রিসরায় 1950 সালে এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং পাঠশালা করেছিলেন 1952 সালে। সোমানন্দজিকে নিয়ে এলেন এবং আরও পরবর্তীকালে বাড়ল এই কাজের পরিধি। এবং এই বিদ্যালয়ের কর্মজীবনটাও যেন এত পরিবর্ধিত হলো যে স্বামী প্রেমঘনানন্দজি রিসরায় আশ্রম গড়ার জন্য 2-3 জন ত্যাগী কর্মীকে নিয়ে কাজ আরম্ভ করেছিলেন। প্রথমে পাঠশালা 4র্থ শ্রেণী পর্যন্ত ছিল এবং তারপর আরও বাড়তে লাগলো। এবং সোমানন্দজি স্বামীজিকে বলেছিলেন এই পর্যন্তই থাক, কিন্তু প্রেমঘনানন্দজি শুনতে চাননি, বলেছিলেন আরও এগিয়ে যাও। এবং আরও এগিয়ে ছিল। সেই স্কুল এখন বিশাল বড় একটি বিদ্যালয় পরিণত হয়েছে। এবং সাধন জীবন, এই যে নিষ্কাম কর্ম, রামকৃষ্ণ মিশনের যে কোনো সেন্টারে গেলেই আমরা বুঝতে পারি। এই মাহেশ রামকৃষ্ণ আশ্রমে এসেও আমরা যেন বুঝতে পারি যে এই সাধন জীবনটি একেবারে তারা নিষ্কামভাবে করে যাচ্ছেন। এবং শরণাগতি বলে একটি বই এবং আচরণের উপাসনা, এই অদ্ভুত বই, সেইটি যেন এই মাহেশ রামকৃষ্ণ আশ্রমের এক অন্যতম নিবেদন। অনবদ্য 2টি বই, সেটি পড়লে বোঝা যায়। এবং মহারাজের এই শরণাগতি সত্যি সত্যি একটা গভীর অধ্যয়নের জায়গা।
কারণ মহারাজ মনে করতেন শরণাগতি হচ্ছে সাধনার বিশেষ পরীক্ষা বলেই মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের এই শ্রীরামকৃষ্ণ মন্দিরটি তৈরি হয়েছে। এবং ঈশ্বর সাধনার আরেকটি দিক সম্পর্কে খুব আগ্রহ ছিল মহারাজের। ঈশ্বর দ্রষ্টা বা আত্মজ্ঞানীদের পরবর্তী জীবন কেমন হয়, ঠাকুর যেমন বলেছিলেন, তাদের বেতালে পা পড়ে না, তারা সৎকর্ম করেন, সৎভাবে থাকেন, হিংসা, দেশ, অহংকার, স্বার্থপরতার অনেক ঊর্ধ্বে। মহারাজের জীবন ছিল সেই কর্ম তাপস জীবন। শ্রী শ্রী গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর 1953 সাল থেকেই কলকাতার কিশোর বাংলায় এই স্বামী সোমানন্দজি ধ্যান করতেন। এবং স্বামীজিকে ধ্যান জপ করতে গিয়ে যখন তার অশ্রুপুলক পড়তো, সেটি বললে তিনি বলতেন এগুলো ভালো লক্ষণ, অষ্টসাত্ত্বিক লক্ষণ। এবং 1959 সালে সোমানন্দজির বদ্রীনারায়ণ কেদারে গিয়ে অন্যরকম অভিজ্ঞতা হয় এবং ধ্যান করতে করতে তিনি স্বাধিষ্ঠান চক্র পর্যন্ত, ইরা, পিঙ্গলা, কুলকুণ্ডলিনী, সেই সমস্ত যেন উপলব্ধি করেছিলেন। বিজ্ঞানের ছাত্র মহারাজ জগতে ক্রিয়া প্রতিক্রিয়ার প্রভাব উপলব্ধি করেননি, উপলব্ধি করেছেন মনোজগতে এবং অধ্যাত্ম জগতেও। সংগঠন ছাড়া কোনো কাজ হয় না। স্বামী প্রেমঘনানন্দজি সেইটি বুঝেছিলেন বলে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমকে এই বলিষ্ঠ সুদৃঢ় করার চেষ্টা করেছেন। এবং মাহেশ আশ্রমের যে বীজটি তিনি পল্লবিত করার চেষ্টা করেছিলেন, পরবর্তীকালে সেইটি রূপদান করেছিলেন তার আরও 2 সন্তান, এই সোমানন্দজি এবং স্বামী শিবরামানন্দজি মনু মহারাজ। 1975 সালে সোমানন্দজি মহারাজ মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমে সাধু সন্ন্যাসীদের নিয়ে একটি সাধু সম্মেলনও করেছিলেন, নানান রকম পরামর্শ দিয়েছিলেন সাধুদের সাংগঠনিক কাজের জন্য। স্বামী সোমানন্দজি মহারাজ বই পড়তে খুব ভালোবাসতেন। ছোট থেকেই লাইব্রেরিতে গিয়ে নানান ধরনের বই নিয়ে তিনি পড়তেন এবং শিশু সাহিত্যের তাঁর খুব প্রিয় ছিল। বিভিন্ন আলোচনায়, ধর্মসভায় তিনি যোগদান করতেন এবং সুচিন্তিত বক্তব্য রাখতেন। গুরুদেব স্বামী প্রেমঘনানন্দজির ঝুলন পূর্ণিমা তিথিতে জন্মোৎসব আশ্রমে একটা অন্য মাত্রা এনে দিত। মহারাজের গুরুর প্রতি ঐকান্তিক নিষ্ঠায় প্রায় 100 সাধুর উপস্থিতিতে ধর্মচর্চা হতো, ভান্ডারা হতো। দুর্গাপূজাও অত্যন্ত ভক্তির সাথে মহারাজ করতেন। মহারাজের জন্মতিথির দিন জানতে চাইলে, পালন করতে চাইলে তিনি সন্ন্যাসীদের, ভক্তদের বলতেন, আমার জীবনে ঠাকুরমা, স্বামীজি সব, আর গুরুদেব, তাদের পূজা, তাদের উদ্দেশ্যে জপ, ধ্যান, স্মরণ মনন করলে সবই হবে। এমনটিই ছিল ঠাকুরমা, স্বামীজির ময়, গুরু অন্তময় স্বামী সোমানন্দজি মহারাজ। তার জীবন ছিল সহজ সরল, অনাড়ম্বর জীবনযাপনের মধ্যে দিয়ে উচ্চ চিন্তা ছিল তার জীবনের একেবারে আদর্শ। এবং স্বামী সোমানন্দজি মহারাজ নামের মাহাত্ম্যকেই যেন বিশ্বাস করতেন, শান্ত স্নিগ্ধ চাঁদের আলোকের মতন। তাই তাঁকে যারা দেখেছেন তার মুখমণ্ডলে ছিল অদ্ভুত প্রশান্তি, তার ছিল একটি দীপ্ত নেত্রে গভীর প্রত্যয়। শিশু, কিশোর, কিশোরীদের তিনি দেব শিশু মনে করে তাদের সঙ্গী করে খেলতেন। এবং সেখানে সোমানন্দ মহারাজের উদ্যোগে সরকারি সাহায্যে একটি মহকুমা গ্রন্থাগার হিসাবে রামকৃষ্ণ লাইব্রেরি পূর্ণাঙ্গ রূপ ধারণ করে 1962 সালে, যেখানে 24,000 বই রয়েছে। বস্তিদের কথা চিন্তা করে মহারাজ এখানে একটি হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্রেরও ব্যবস্থা করেছিলেন। এবং মহারাজ আশ্রমে প্রথম থেকেই বিভিন্ন বিষয় পড়াতেন। পরে তার গুরুদেব রচিত মনের ব্যায়াম ছাত্রদের মন গড়তে তিনি সর্বদা পড়াতেন। মহারাজ আনন্দের সঙ্গে স্কুলে বলতেন, স্কুল শিক্ষার একটি রূপ দিয়ে গেলুম, খুবই আনন্দের ব্যাপার। গুরু মহারাজের ইচ্ছা এবং আশীর্বাদে শিক্ষাক্ষেত্রে এই আশ্রমের যেন অগ্রগতি শেষ না হয়। এবং স্বামীজি যেটি বারবার বলতেন, বাধাও নেই, সিদ্ধিও নেই, অনাসক্ত চিত্তে ঠাকুরমার কাছে সঁপে দিয়েছিলেন স্বামী সোমানন্দজি। পরবর্তীকালে অনেক সন্ন্যাসী যারা শ্রীরামকৃষ্ণ ভাবধারার সাথে যুক্ত, তারা পূজ্যপাত শ্রীমৎ স্বামী সোমানন্দজি মহারাজের কাছ থেকে সন্ন্যাসের কৃপাটি পেয়েছেন। এবং এই মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের যে শ্রীরামকৃষ্ণ মন্দিরটি স্থাপিত হয়েছিল পরবর্তীকালে, সেটি যেন এক অদ্ভুত প্রাণ প্রাচুর্যে এবং অন্যতম ভাইব্রেশন এনে দেয়। অসীম প্রাণশক্তির অধিকারী কর্মযোগী এই মহারাজ 90 বছর পরেও কিন্তু রোজ ভোরবেলায় 4টায় উঠে জপ ধ্যান করতেন। প্রস্টেট সুগারের সমস্যা থাকা সত্ত্বেও
কর্মধারায় তিনি নিয়মিত যোগদান করতেন। নিরাসক্ত, নিরহংকারিতা, অভিমানশূন্য, আপাত গাম্ভীর্যের আড়ালে মহারাজের ছিল একটা কোমল হৃদয়। মহারাজ অসুস্থ হয়ে পড়লে তার দায়িত্ব হিসাবে নিয়েছিলেন সত্যজিৎ ব্রহ্মচারী, এবং সেই সময় শক্তিগড় প্যামড়া রামকৃষ্ণ আশ্রম থেকে কিছু দূরে ভক্ত এসে সোমানন্দ মহারাজকে দুপুরে খাওয়াতে চাইলে মহারাজ আগে সেবককে খাইয়ে তারপর ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা কথা বলতেন। ভক্ত অন্তঃপ্রাণ মহারাজের আকুলতা সাময়িক ছিল না, তিনি জানতেন অতিথি নারায়ণ। 2015 সালেও মহারাজ কোনো প্রয়োজনে লাইব্রেরিতে গিয়ে দেখেন প্রবল বৃষ্টির পরে লাইব্রেরিতে জল ঢুকেছে। নিজে হাতেই বৃদ্ধ বয়সে জল ছেঁচতে শুরু করলেন। কেউ কাছ থেকে তাকে নিরস্ত করতে পারতেন না। যতক্ষণ না সমস্ত জল বেরোবে ততক্ষণ তিনি খাবেন না, এরকম প্রতিজ্ঞাও তিনি করেছিলেন। অর্থাৎ এতটাই তার কর্মের প্রতি তীব্র ভালোবাসা ছিল, এবং বিশেষ করে এই বই তার প্রচণ্ড হৃদয়ের জায়গা ছিল। স্বাধীন চেতা মহারাজ চিরদিনই স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল ছিলেন। তাই পরবর্তীকালে তিনি স্বামী শিবেশানন্দজি মহারাজের ওপর, যিনি দায়িত্ব সচেতন, সৎকর্মনিষ্ঠ, সেই সন্ন্যাসীর হাতে সমস্ত কিছু দায়িত্ব দিয়েছিলেন। এবং বিবেকানন্দ অনুরাগী মহারাজ আশ্রমে জিম এবং বিবেকানন্দ মর্মর মূর্তি প্রতিষ্ঠাটাও করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। 2017 বার্ধক্যজনিত কারণে মহারাজের শরীর দুর্বল হয়ে পড়ে, কিন্তু তবুও মহারাজ বলতেন, মানব সেবার্থে সন্ন্যাসীর জীবন উৎসর্গীকৃত। চিকিৎসার জন্য দূর দূরান্তে কোনো ব্যয়বহুল নামী নার্সিংহোমে নিয়ে গিয়ে অযথা যেন অর্থ ব্যয় করা না হয়, বরং সেই অর্থ আশ্রমের উন্নয়নে লাগবে। আত্মত্যাগের মহিমায় চিরভাস্বর মহারাজ বারবার মায়েদের কাছে বলতেন মাতৃস্নেহের কথা। মায়ের মতন এমন আপন আর তো কেহ নাই, ভাগ্য ভালো কতই মোরা, মা পেয়েছি তাই। মহারাজ মজা করে বলতেন, কাজের মধ্যে দুধ খাই আর শুই, কর্মযোগীর কর্মহীন হয়ে পড়ার মধ্যে এক সুপ্ত বেদনা লক্ষ্য করা যেত, যেটি ওই যে বলতেন, কাজের মধ্যে দুধ খাই আর শুয়ে পড়ি। এইটি 2018 সালে সরস্বতী পূজার রাত্রে পড়ে গিয়ে মহারাজের কপালে আঘাত লাগে এবং তারপর তাকে শ্রীরামপুর আশ্রমে ভর্তি করা হয়। একটু সুস্থ হলেই তিনি আশ্রমে ফিরে আসতে চান, কারণ শ্রীরামপুর নার্সিংহোম থেকে বারবার বলতেন, আশ্রমেই আমার শরীর যাবে, কারণ আশ্রমের প্রতিটি ধূলিকণার সাথে তার অস্থি মজ্জা হৃদয় যেন মিশে গিয়েছিল। 19 এপ্রিল হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক ওষুধ প্রয়োগ করার পরেও মহারাজ অবশেষে 1 মে সকাল 6:20 রামকৃষ্ণ ধামে সজ্ঞানে তিনি পাড়ি দিলেন, সমাহিত হলেন। ওই দিন বিকেল 4:30 ঋষড়াপ পৌরসভায় থেকে ভক্তদের রামকৃষ্ণ শরণম এই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে তার পুত শরীর 5:25 নাগাদ চিতাগ্নিতে উৎসর্গীকৃত করা হয়েছিল। সমানন্দ যুগের অবসান হলো হয়তো, কিন্তু তিনি শুধু ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন প্রতিষ্ঠান। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, কীর্তি তব পড়ে আছে, তুমি হেথা নাই। সত্যি সত্যি এটি আমাদের কাছে ভাবায়। সমানন্দজি মহারাজ বিবেকানন্দের যে কথাটি উল্লেখ করে বলতেন তার উপদেশ হিসাবে, যে নিজের সুপ্ত শক্তিকে প্রকাশ করার বা বিকাশ করার এটি একটি খেলাঘর মাত্র, নিষ্কাম কর্ম তার হাতিয়ার। তাই কর্মের যে শিক্ষা তিনি ছেলেবেলা থেকে পেয়ে এসেছিলেন, আশ্রমে এসে তার যেন পূর্ণ রূপ দান করলেন। এই জন্য তিনি সুখী এবং আনন্দময় ছিলেন। বারবার তিনি আশ্রমে সুষ্ঠুভাবে পুজো পাঠ, দুর্গাপুজো, কালী পুজো এবং অন্যান্য কর্মের প্রবাহকে সুষ্ঠুভাবে পালন করতে বলতেন। বেলুর মঠের সমস্ত কার্যে যেভাবে অনুসরণ করা হয় সেটি মাহেশেও তিনি করতেন সর্বদা। এবং সমানন্দ মহারাজ সত্যি সত্যি সন্ন্যাসী মহলে এক উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ ছিলেন, যার কাছে সাধু, সন্ন্যাসী, সন্ন্যাসিনী, ব্রহ্মচারিণীরা সবাই একটা অনুপ্রেরণা পেতেন, একটা ভাবের, একটা চিন্তনের, একটা চেতনার। এবং সমানন্দজি মহারাজের রচিত আচরণের উপাসনা এবং জপ ধ্যানের সাধনা, সে অদ্ভুত একটি গ্রন্থ, যে গ্রন্থ যেন বারবার পরবর্তীকালে মানুষের নিত্য সময়ের সাথী হয়েছে। আচরণের উপাসনা সম্বন্ধে উদ্বোধন পত্রিকায় একটি রিভিউতে বেরিয়েছিল
যেটি প্রকৃতপক্ষে সূত্রাকারে রচিত গ্রন্থ, তার ভাষ্য করলে গ্রন্থের 3-4 গুণ তো হবেই। আচরণকে সাধনা হিসাবে দেখিয়েছেন গ্রন্থাকার, অর্থাৎ আচরণই মানুষের সাধনা। আর উপাসনার 13টি বিভঙ্গে গভীর তাৎপর্যের কথা মহারাজ বারবার বলেছেন, এবং সেই আচরণটা তিনি বারবার আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি। প্রকৃতিকে জয় করা, চিত্তশুদ্ধি, সমর্পণ, অহংকারকে নাশ করা, শ্রদ্ধা, এই নানান রকমভাবে তিনি দেখিয়েছেন। অর্থাৎ ধর্মলাভ করতে গেলে যেটি দরকার সাধনা বা উপাসনা, এবং সাধারণভাবে হচ্ছে কিছু করতে গেলে পেতে গেলে কিছু করতে হবে, এই করার সাথে কিভাবে করতে হবে সেইটি যেন, সেই প্রসেসটা কি সেইটি যেন এই আচরণের উপাসনা বইতে বলা রয়েছে। সেখানে যেন বারবার বলা হয়েছে সেই স্বামীজির কথা, জন সাধন তন সিদ্ধি, অর্থাৎ যেরকমভাবে আমরা সাধনা করব সেইভাবেই আমরা সিদ্ধি লাভ আসবে আমাদের কাছে। এবং ঈশ্বর লাভের পরেও থাকে সব আমি যায় না, সেই অভিমানটাও অভ্যাস করতে হয়। এবং সেই সমস্ত কথা, গুরুতত্ত্বের কথা পূজ্যপাদ সোমানন্দজি মহারাজ বলেছেন। তাঁর চরণে আমরা আভূমি প্রণতি জানাই, এবং এই রিসরার মাহেশ্র রামকৃষ্ণ আশ্রম আমাদের কাছে হৃদয় মন্দিরে চিরভাস্বর হয়ে রয়েছে। আমরা এখান থেকে ওই মন্দিরের গর্ভগৃহে ঠাকুরকে, মাকে এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে আজকে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধ্যান থেকে বিরতি নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।